আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে পড়াশোনা করব। আমরা দেখব বর্তমান বিশ্বে যে সকল ঘটনা চলমান, যেগুলো পরীক্ষায় আসার মতো সে সকল বিষয় এবং সাম্প্রতিক বাংলাদেশে যে সকল ঘটনা ঘটেছে সে সকল বিষয় নিয়ে একটি বুলেটিন বা ডাইজেস্ট টাইপের একটা বই বের করেছে রেটিনা। তো আমরা সেই বইটা থেকে আজকে দেখব। তো এটা রেটিনার একটা গ্রুপ থেকে নেওয়া, তো সকলের সাথে এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমেই গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিষয়ে আমরা জানবো। এবার ভর্তি পরীক্ষায় এই জুলাই অভ্যুত্থানের পর থেকে যে পরীক্ষাগুলো হয়েছে সে সকল পরীক্ষায় দেখা গেছে যে জুলাই শহীদের, যারা শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে, সে সকল শহীদের তথ্য থেকে প্রশ্ন আসতেছে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ ব্যাংক, এই সকল যে সাম্প্রতিক বিষয় অথবা তথা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের বিষয়ে কোশ্চেন কিন্তু আসতেছে। তো সেই বিষয়ে আমরা এখন দেখব যে রেটিনা জিকে বুলেটিনে কীভাবে তথ্য দেওয়া আছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা মার্ক করে দেব এবং মনে রাখার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আছে। তো আমরা প্রথমে মনে রাখতে হবে তার জন্ম সাল 28শে জুন 1940 সালে বাথুয়া, চট্টগ্রামে তার জন্মস্থান। এটা বিগত সরকারের আমলেও আসছে, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে সবসময় কিন্তু এটা হট টপিক ছিল। তবে বর্তমানকালে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, তার উপাধি কি? সে সামাজিক ব্যবসা অগ্রদূত, ক্ষুদ্র ঋণ তথা মাইক্রো ক্রেডিট। আমরা যে মাইক্রো ক্রেডিটের যেই ধারণা বা মাইক্রো ক্রেডিটের যে প্রবক্তা, সে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে যেহেতু গরিবদেরকে তিনি ক্ষুদ্র ঋণ প্রদান করেন, সেজন্য গরিবের ব্যাংকার বলা হয়। আচ্ছা, শিক্ষা জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূস পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে। 1960 সালে স্নাতক, 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। তো এখান থেকে মনে রাখতে হবে কোন টপিকগুলো, যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করছেন। তো যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন 1976 সালে। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং গ্রামীণ ব্যাংক আকারে বাংলাদেশ ব্যাংকের অতালিকাভুক্ত হয়, সেটা হলো 1983 সালে। তো আমরা সামনে আগালে দেখতে পাবো প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণের প্রবর্তক। ক্ষুদ্র ঋণ চালু করেন চট্টগ্রামের হাটহাজারী জেলার, এই গ্রামের নামটা মনে রাখতে হবে, জোবরা গ্রামে। তার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল নবযুগ তেভাগা খামার। এই কনসেপ্টটা তিনি 1974 সালে এই কর্মসূচির মাধ্যমে জোবরা গ্রামের চাষিদের জোবরা গ্রামের জমি চাষাবাদের আওতায় আনেন, যার মূল মন্ত্র সাহায্য নয় সহযোগিতা করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের দর্শন, ব্যাংক যাবে ঋণ গ্রহীতার বাড়িতে, ঋণ গ্রহীতা ব্যাংকে আসবে নয়, ব্যাংক যাবে ঋণ গ্রহীতার বাড়িতে। আচ্ছা, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ কোন লাইনটা বললাম, যে
তার কোন ব্যাংক সে প্রতিষ্ঠা করছেন? সে হলো ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। আর নবযুগ তেভাগা খামার, এটা 1974 সালে এই কনসেপ্ট তিনি জোবরা গ্রামেই অ্যাপ্লাই করেন। এই হচ্ছে এখান থেকে লাগবে। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হন 72 সালে, এবং 72 সালে হওয়ার পরে 74 সালে কিন্তু তিনি কি করেন? নবযুগ তেভাগা খামার এই কর্মসূচি অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এরপরে তিনি কিন্তু সরকারের দায়িত্ব পালন করছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল 1996 সালে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন। তার জনপ্রিয় একটি থিওরি আছে 3 জিরোস তত্ত্ব। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। দেখা গেল কি মেডিকেল পরীক্ষা দিয়ে দিল যে 3 জিরো তত্ত্ব কোনটি 3 জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, দিয়ে দিল যে শূন্য দারিদ্র, বা ইংলিশে যদি দেয় যে জিরো পভার্টি, তারপরে শূন্য বেকারত্ব, এখানে দিল যে জিরো আনএমপ্লয়মেন্ট, আর শূন্য কার্বন নিঃসরণ, সেখানে দিয়ে দিল যে জিরো কার্বন এমিশন। এই তিনটে দিয়ে আরেকটা অন্য কিছু দিয়ে দিল যে জিরো ইকোনমি, এরকম দিয়ে দিল। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যেহেতু তিনটা অপশন আছে। ঠিক আছে, আরেকটা অপশন কিন্তু সহজে বানানো যায়, পরীক্ষায় দিলে অনেকেই দেখা যাবে যে ওই জিরো দেখছে কোনটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে আবার পড়ছে শুধু 3 জিরো তত্ত্ব দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের যেই এই কি ইন্টারিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কি 3 জিরো তত্ত্ব প্রবর্তক বা এই তত্ত্ব দিয়েছেন। তো এইগুলো পড়ছে, কিন্তু এই 3 জিরো তত্ত্বের ভিতরে কোন তিনটার কথা বলা হয়েছে সেটা কিন্তু অনেকে এবার নাও পড়ে থাকতে পারে। তো সেজন্য এই তিনটে খেয়াল রাখতে হবে যে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, জিরো কার্বন এমিশন। ঠিক আছে, এরপরে 2024 সালের প্যারিস অলিম্পিকের থিম ছিল 3 জিরোস। আর 2024 সালের প্যারিস অলিম্পিক কততম? 33তম আসর, মনে হতো 33তম আসর। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই গ্রামীণ ব্যাংক এগুলো লাগবে না। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা কত সালে হয় এটা একটু মনে রাখা লাগবে। যে আমি বললাম যে 1983 সালে 2 অক্টোবর, 1983 সালে 2 অক্টোবর তিনি আর কি কী করেন? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এবং বাকশাল শেখ মুজিবুর রহমান যখন বাকশাল প্রতিষ্ঠা করে দেশকে একেবারে দারিদ্রের কষাঘাতে মানে নিষ্পেষিত করে দিচ্ছিল, আমরা যে ইতিহাস জানতাম না, যে ইতিহাস আমাদের কাছে লুকানো হয়েছিল। তো সেই সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস 1972 সালেই অর্থনীতি বিভাগে চট্টগ্রামে চাকরি করেন। তো ওই সময় তিনি এই নবযুগ তেভাগা খামারের যে কনসেপ্ট এটাই অ্যাপ্লাই করেন। তো এই কর্মতৎপরতা কখন শুরু হয় গ্রামীণ ব্যাংকের? 1974 সালের দুর্ভিক্ষ, যখন শেখ মুজিবের আমলে, যখন অর্থনীতির কষাঘাতে দেশ নিষ্পেষিত, তখন যে দুর্ভিক্ষ চলতেছিল, মানুষ বিখ্যাত যে কবিতার লাইন যে ভাত দে হারামজাদা নাই, মানচিত্র খাবো, এই যে বিখ্যাত যেই লাইনটা, এই লাইনটা কিন্তু সেই সময়ের। তো এই 1974 সালে দুর্ভিক্ষের সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই কর্মতৎপরতা চালু করেন গ্রামীণ ব্যাংকের দুর্ভিক্ষ চলাকালীন অবস্থায়, যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে জামানতবিহীন ঋণ। জামানতবিহীন ঋণ কেমন? জামানতবিহীন ঋণ, মাইক্রো ক্রেডিট। এরপরে তিনি সামাজিক ব্যবসার তিনি প্রবক্তা। সামাজিক ব্যবসার গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন 2011 সালে। আচ্ছা, এখন এরপরে সামাজিক ব্যবসা যেটা, এটার প্রবক্তা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন 2011 সালে। সামাজিক ব্যবসার যে কেন্দ্র স্থাপিত হয়েছে এটা কিন্তু আলবেনিয়ায়। কত সালে? 2012 সালে সামাজিক ব্যবসার কেন্দ্র স্থাপিত হয়েছে আলবেনিয়ায় 2012 সালে। আর গ্লোবাল ইনিশিয়েটিভস
সালে। আচ্ছা, এরপরে এখানে একটা নোটস দিছে, সেটা হলো এই তারিখটা মনে রাখতে হবে যে 2010 সাল থেকে 28শে জুনকে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় বিশ্বব্যাপী। এবং এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। আমরা যে প্রথমে পড়ে আসছি যে 28শে জুন 1940 তার জন্ম। তো ওই দিন হচ্ছে সামাজিক ব্যবসা দিবস পালন করা হয়। ওই দিন সামাজিক ব্যবসা দিবস পালিত হয়। মুক্তিযুদ্ধের অবদান। মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে রাজধানী ন্যাশভিল থেকে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন। এটা কিন্তু এর আগেও অনেক পরীক্ষা আসছে। তো রিসেন্ট ইয়ারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তারও কিন্তু মুক্তিযুদ্ধের সময় অবদান ছিল এবং তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন। বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করেন। তার নাশভিলের বাড়ি থেকে তিনি বাংলাদেশ নিউজ লেটার নামে পত্রিকা প্রকাশ করতেন। তাহলে এই তিনটা কথা মাথায় রাখবে। বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন 1971-এ, যেহেতু তিনি বিদেশে ছিলেন তখন যুক্তরাষ্ট্রে ছিলেন। এবং বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করেন, বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকায় প্রকাশ করতেন। আচ্ছা, এরপরে উল্লেখযোগ্য বই যেগুলো আছে সেগুলোর ভিতরে মনে রাখতে হবে যে দ্য ওয়ার্ল্ড 3 জিরোস, এই বইটা 22টি ভাষায় অনুদিত হয়েছে। আচ্ছা, তারপর আরও আছে দ্য 3 ফার্মার্স অফ জোবরা, এসব বই আছে। ক্রিয়েটিং দ্য ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। এবং তার কিন্তু যে বইটা তার আত্মজীবনী, এটা তো নিচে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, নিচে দেওয়া আছে এই যে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, এটা তার আত্মজীবনী। দরিদ্রহীন বিশ্বের অভিমুখে তার আত্মজীবনী, এটা মাথায় রাখতে হবে এখান থেকে। আর তার কিছু পুরস্কার এগুলো থেকে মনে রাখতে হবে। স্বাধীনতা পুরস্কার 87 সালে দেওয়া নেই এখানে, মনে রাখতে 1987 সালে স্বাধীনতা পুরস্কার। তো মনে হবে 87 স্বাধীনতা পুরস্কার পান। ঠিক আছে, 87-তে স্বাধীনতা পুরস্কার পান। এই যে দেওয়া আছে স্বাধীনতা পুরস্কার পান 87 সালে। রেমন ম্যাগসেসে পুরস্কার পান 84 সালে। তাই সিরিয়াল দিয়ে বলা হোক যে রেমন ম্যাগসেসে পান 1984 সালে। স্বাধীনতা পুরস্কার পান 87 সালে। নোবেল তো ঐতিহাসিক, আমরা সবাই জানি যে 2006 সালে যৌথভাবে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক, এই দুইটা হচ্ছে কি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, উনি কিন্তু বিশ্বে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার তিনি লাভ করছেন। প্রায় পৃথিবীর 26টি দেশের 112টি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন তিনি। ঠিক আছে, এরপরে এখান থেকে এগুলো লাগবে না। তার আত্মজীবনীর নামটা মনে রাখতে হবে যে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে। তার এই পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য প্রেসিডেন্সিয়াল পাইছিল 2009 সালে। তারপর কংগ্রেশনাল 2010 সালে একটা পুরস্কার পাইছিল, সেটা কি উপরে দিছে? উপরে দেয়নি। সেটা হলো 2010 সালে হচ্ছে মার্কিন কংগ্রেশনাল পুরস্কার। এবং 24-এ, এইটা ভেরি ইম্পর্টেন্ট, যে ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন 2024, মানে এই বছরেই ট্রি অফ পিস এই পুরস্কার লাভ করেন, যে আমাদের COP19 হয়, 29 হয় সেখানে।
তিনি ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন। আর অলিম্পিক লরেল পুরস্কার পান 2020 সালে। 2020 সালে অলিম্পিক লরেল পুরস্কার পান 2020 সালে, এবং 2024 ট্রি অফ পিস পুরস্কার পান। আচ্ছা, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, বিভিন্ন ডক্টর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন আমরা দেখি। যেখানে আছে যে সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম গৃহবধূর নাম কি, যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করছিল, তার নাম হচ্ছে সুফিয়া বেগম। এবং সুফিয়া খাতুন হচ্ছে তার মায়ের নাম। কার মায়ের নাম? ডক্টর মোহাম্মদ ইউনূসের মায়ের নামও কিন্তু সুফিয়া। ঠিক আছে, তো আমরা মনে রাখতে পারি তার মায়ের নাম সুফিয়া, তার মায়ের নাম সুফিয়া, এবং সে ঋণ দিয়েছিল, তার নামও কি? সুফিয়া। আচ্ছা, এরপরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে, ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা সবাই জানি। 2006 সালে সে কি পাইছিল? তার নোবেল পাইছিল, এটা আমরা জানি। কত তারিখে? 10 ডিসেম্বর 2006 সালে 10 ডিসেম্বর। কোথায় পেয়েছিল? অসলো। অসলো কোথায়? অসলো, নরওয়ে। অসলো, নরওয়ে, মানে নরওয়ের রাজধানী অসলোতে। ঠিক আছে, এরপরে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, যেটা আমি কথা বলছিলাম, যে 2000 কংগ্রেশনাল মেডেল লাভ করে প্রথম বাংলাদেশি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কত সালে? 2010 সালে। 2010 সালে সামাজিক ব্যবসা ধরনের প্রতিষ্ঠাতা প্রবর্তক হচ্ছে ডক্টর ইউনূস। মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয় কত সালে? 83 সালে। প্রকল্প গ্রহণ করা হচ্ছে 76 সালে, এবং ব্যাংক আকারে লাভ করে হচ্ছে 1983 সালে। গ্রামীণ ব্যাংকে সরাসরি পরিচালিত বাংলাদেশ ব্যাংকে আইন দ্বারা। তারপরে শান্তিতে নোবেল পুরস্কার পান মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এগুলো সবই আমরা জানি মোটামুটি। আমরা সামনে যে তত্ত্বাবধায়ক সরকার, এখান থেকে আমাদের কিছু পড়া লাগবে না। তত্ত্বাবধায়ক সরকারের কবে বাতিল হয়, যে সম্প্রতি যেই ঘটনা ঘটছে সেটা আমরা জানবো, যে 17ই ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেই সাথে সাংবিধানিক গণভোট ফিরিয়ে এনেছে। এগুলো কিছুই লাগবে না, লাগবে হলো কি? লাগবে হলো, এ পর্যন্ত বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে 3বার। 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 এরপরে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের যেই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আমরা সে বিষয়ে আমরা জানবো, যে এখানে কবে গঠিত হয়, শপথ নেয় কবে? 8ই আগস্ট 2024। আর সংসদ বাতিল করা হয় 6 আগস্ট। এবং ইন্টারিম বা গভর্নমেন্ট তথা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ করে 8ই আগস্ট 2024। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এইগুলো। এরপরে যে সংস্থা, এই সংস্কার কমিটি গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের, যে 10টি সংস্কার কমিটি গঠন করা হয়, তার মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে যে, তার নামটা মনে রাখা হবে, জাতীয় অধ্যাপক A.K. আজাদ। ইনি হলো স্বাস্থ্য সংস্কার কমিটি প্রধান। স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান। স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান হলো জাতীয় অধ্যাপক A.K. আজাদ। জাতীয় অধ্যাপক A.K. আজাদ, এগুলো এটাই লাগবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এবং হট টপিক আমাদের এবারের ছাত্র আন্দোলন এবং বৈশ্বিক ইতিহাসে অনন্য রেকর্ড, এই বিষয়ে আমরা জানব। যে গত 16 বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা স্বৈরাচার আওয়ামী সরকার, তাদের যেই অধপতন, এটা পতন না, এটা অধপতন বলা চলে। এই স্বৈরাচার সরকারের পতন ঘটে কত তারিখে? 5ই আগস্ট। 16 জুলাই থেকে আন্দোলন চলা অবস্থায় রংপুরের ইংরেজি বিভাগের ছাত্র প্রথম শহীদ আবু সাইদ শহীদ পুলিশের গুলিতে নিহত হলে গণ অভ্যুত্থানের দিকে এই আন্দোলন ধাবিত হয়।
তো আমরা এখান থেকে যে টার্মগুলো জানতে হবে অবশ্যই, যে কত তারিখে কোন বিষয়গুলো করা হয়েছিল। এই আন্দোলনের মাধ্যমে আমরা অনেক টার্ম, অনেক শব্দগুচ্ছের সাথে পরিচিত হয়েছি। যেমন এখানে আমরা দেখতে পাই বাংলা ব্লকের নামে একটা শব্দ, যেটা 7 থেকে 12 জুলাই চলে। 6 তারিখের ঘোষণা হয়, 7 থেকে 12 জুলাই এটা চলে। কমপ্লিট শাটডাউন তথা সর্বাত্মক অবরোধ করে দেওয়া হয় 17 জুলাই। কমপ্লিট শাটডাউন কবে হয়? 17 জুলাই। কমপ্লিট শাটডাউন 17 জুলাই। কমপ্লিট শাটডাউন, শাটডাউন 17 জুলাই। শাটডাউন 17 জুলাই। শাটডাউন 17 জুলাই। শাটডাউন 17 জুলাই। বাংলা ব্লক হচ্ছে 7 থেকে 12 বাংলা ব্লকড, এটা মনে রাখতে হবে। এরপরে ডিজিটাল ক্র্যাকডাউন তো সরকার করে আমাদের, আমরা জানি যে প্রায় সপ্তাহখানেক ইন্টারনেট বন্ধ হয়ে যায়। আমাদের সাবেক তথ্যমন্ত্রী পলক, সে পলকে পলকে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। সে বলল যে একা একাই বন্ধ হয়ে গেছে। তো যা হোক, অনেক আমরা মজার কথা শুনছি। হ্যাঁ, মানে অকল্পনীয় কথাবার্তা, যেগুলো আসলে ঘটা সম্ভব না দেও, সেসব কথাবার্তা তারা আমাদেরকে মানে বোঝানোর জন্য বলেছে। তো এইসব আমরা বাদ দিয়ে আমরা এখন যাবো এই থেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে দ্রোহ যাত্রা কর্মসূচি কত তারিখে হয়? অবশ্যই 2 আগস্ট মনে রাখতে হবে, যে 2 আগস্ট নাগরিক সমাজ ও শিক্ষকরা দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেন। দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করে। এবং ডিজিটাল ক্র্যাকডাউন 18 জুলাই হয়। ডিজিটাল ক্র্যাকডাউন 18 জুলাই হয়। দ্রোহ যাত্রা কর্মসূচি 2 আগস্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দ্রোহ যাত্রা কর্মসূচি কত তারিখে হয়? 2 আগস্ট। এবং মার্চ ফর জাস্টিস, মার্চ ফর জাস্টিস, মার্চ ফর জাস্টিস, এটা জুলাইয়ের শেষে অর্থাৎ 31 জুলাই পালন করা হয়। এরপরে ব্লক রেইড আমরা দেখছি, ব্লক রেইড দিয়ে পুলিশ 27 জুলাই, এটা লাগবে না। রিমেম্বারিং আর হিরোজ, এটা হলো 1 আগস্ট পালন করা হয় সারা দেশে, রিমেম্বারিং আওয়ার হিরোজ। আর মার্চ টু ঢাকা হলো লং মার্চ টু ঢাকা 5ই আগস্ট। মানে প্রথমে 6 আগস্ট বলছিল, পরে বলছে যে না, 6 আগস্ট না, 5 তারিখেই আর কি লং মার্চ টু ঢাকা করা হোক। ঠিক আছে। আর এই 5 তারিখকে আমরা বলি হচ্ছে কি 36 জুলাই, কারণ আমরা বলছিলাম যে সেই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত জুলাই মাস চলমান থাকবে। এরপর অসহযোগ আন্দোলন, এটা অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলন যেটা, এটা গুরুত্বপূর্ণ 3রা আগস্ট। ঠিক আছে, 3 আগস্ট অসহযোগ আন্দোলন, 2 আগস্ট দ্রোহযাত্রা, আর 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ। এই তিনটা অবশ্যই মাথায় রাখা লাগবে। আর 5 আগস্ট তো আমরা সবাই জানি লং মার্চ টু ঢাকা, এখান থেকে এটা মাথায় রাখা লাগবে। আর জেন জি বা জেন জেড, এই জেডের জেড হলো সংক্ষিপ্ত রূপ, এর পুনরূপ হচ্ছে জুমার। ঠিক আছে, জুমার্স। তো এই সংক্ষিপ্ত এই জেড দিয়ে বোঝা যায় জেনারেশন জুমার্স। এখন এদের বয়সকাল কত, এটা একটু মনে রাখতে হবে। 1997 থেকে 2012, তাদেরকে বলা হয় জেনজি বা জেন জেড। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট এটা, যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এর সভাপতি হচ্ছে ডক্টর ইউনূস, সাধারণ সম্পাদক সার্জিস আলম, এবং একজন সমন্বয়ক, এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যে হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যে 18 জুলাই মারা যায়, বিওপি স্টুডেন্ট, তার ভাই, যমজ ভাই। এবং জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর তৈরি করা হবে কোনটাকে? গণভবনকে। আর সব থেকে এখানে বললাম যে গুরুত্বপূর্ণ স্মৃতি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কত তারিখে গঠিত হয় এটা মনে রাখতে হবে, 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর জুলাই স্মৃতি ফাউন্ডেশন, 10ই সেপ্টেম্বর জুলাই স্মৃতি ফাউন্ডেশন, 10ই সেপ্টেম্বর জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়। 10ই সেপ্টেম্বর কী করা হয়? জুলাই স্মৃতি ফাউন্ডেশন
গঠন করা হয়। 10ই সেপ্টেম্বর জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় এবং সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ এবং সার্জিস আলম হলো সাধারণ সম্পাদক। এটা মনে রাখতে হবে। এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস OICHR এর যে হাই কমিশনার ভলগার টুর্ক এই ভলগার টুর্কে বলছিল যে বাংলাদেশে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের জন্য লোক পাঠাতে। তো জাতিসংঘ থেকে মুক্তিযুদ্ধের পরে কিসের পরে মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধের পরে প্রথমবার মুক্তিযুদ্ধের ওই সময় এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং দ্বিতীয়বারের মতো ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে পরিচালনা করে জাতিসংঘ। আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন এগুলো লাগবে না। এই যে এটা বলে দিছে এখানে যে মুক্তিযুদ্ধের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছে জাতিসংঘ। এরপরে এই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়, তা দ্য আর্ট অফ ট্রায়াম্ফ এটা হচ্ছে যে গ্রাফিতি আঁকা হয়েছিল। এই গ্রাফিতি ছাত্রছাত্রীদের গ্রাফিতি আন্দোলনের সময় আন্দোলনকে বেগবান করার জন্য যেই গ্রাফিতি আঁকা হয়েছিল সেই গ্রাফিতির যে সংকলন এটাকে আমরা বলি দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। দ্য আর্ট অফ ট্রিয়াম্ফ এইটা ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে কাকে দিয়েছিল সেটা একটু মনে রাখবো যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এরপরে কানাডার যে জাস্টিন ট্রুডো এদেরকে কিন্তু উপহার হিসেবে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ এই গ্রাফিতি সংকলনটা দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং তরুণ শিল্পীদের আঁকা ও লেখায় ঢাকা গ্রাফিতি রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। সারা বাংলাদেশে গ্রাফিতি আঁকা হয়, ঢাকায় যেহেতু বেশি আঁকা হয়েছে, আন্দোলনের কেন্দ্রবিন্দু ওখানে ছিল, তো সেক্ষেত্রে ওইখানে বেশি আঁকা হয়। আচ্ছা, সাম্প্রতিক বাংলাদেশে আমাদের এটা মনে রাখতে হবে যে সাম্প্রতিক বাংলাদেশে বন্যার্তদের বন্যায় প্লাবিত হয় চট্টগ্রাম সিলেট বিভাগ সহ যেই ভারত যে পানি ছেড়ে দেয় ডুম্বুর বাঁধ থেকে প্লাবিত হয়ে চট্টগ্রাম ফেনী সহ সিলেট সহ ওই অঞ্চল যে বন্যায় প্লাবিত হয় সে বন্যার্তদের সাহায্যের জন্য লন্ডনে অর্থ সংগ্রহের জন্য একটা কনসার্ট আয়োজিত হয়। এই কনসার্টের নাম কনসার্ট ফর নিউ বাংলাদেশ। রিমেম্বার, কনসার্ট ফর বাংলাদেশ কিন্তু 1 আগস্ট 1971 জর্জ হ্যারিসন, রবি শঙ্কর, তারপরে বব ডিলান তাদের যে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে হয়েছিল। কিন্তু কনসার্ট ফর নিউ বাংলাদেশ যেটা এটা কিন্তু লন্ডনে হয়। কোথায় হয়? লন্ডনে কনসার্ট ফর নিউ বাংলাদেশ 22 সেপ্টেম্বর বা অক্টোবর যে কোনো একটা হবে। তো আপনার মনে রাখতে হবে যে কনসার্ট ফর নিউ বাংলাদেশ এটা। আচ্ছা, এভারেস্ট বিজয়ী বাংলাদেশে কতজন? এভারেস্ট বিজয়ী বাংলাদেশে হচ্ছে 5 জন। রিসেন্টলি একজন মানে বাংলাদেশি ডাক্তার বাবর আলী, তার নাম কি বাবর আলী, উনি রিসেন্টলি এভারেস্ট বিজয় করে আসছেন এবং এভারেস্ট বিজয় করতে গিয়ে মারা গেছিলেন 2013 সালে খালিদ হোসেন নামে একজন। এই জন্য তিনি বিজয় হিসেবে গণ্য হয়নি।
ইউনেস্কো ঘোষিত ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার দুইটি, এগুলো লাগবে না। বাঘের সংখ্যা শুধু বাঘের সংখ্যা 125টা। বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে? ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা করা হয়। বেগম রোকেয়া রচিত সুলতানাস ড্রিম, এটা স্বীকৃতি পেয়েছে 8ই মে 2024। এটা স্বীকৃতি পেয়েছে 8ই মে 2024 কি হিসেবে? ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হিসেবে বেগম রোকেয়ার রচিত সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম, এটা ওয়ার্ল্ড রেজিস্টার ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে 8ই মে 2024। রিসেন্টলি এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কার্যক্রম শুরু হয় 15 অক্টোবর 2023। 15 অক্টোবর 2023। আর বর্তমানে ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বানান কিন্তু মনে রাখতে হবে। এই এক্সপেন্ডেড প্রোগ্রাম, এখানে দুইটা এম আছে। ইমিউন, এখানে দুইটা এম আছে। ইমিউনাইজেশন, এই ইপিআই কর্মসূচি বা ইপিআই, বর্তমানে ইপিআইয়ের আওতায় টিকা দেওয়া হয় কতটি? 11টি। কতটি টিকা দেওয়া হয়? 11টি টিকা দেওয়া হয়। এবং এইচপিভি, এটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কার্যক্রম শুরু হয় 15 অক্টোবর 2023। আচ্ছা, আমরা একটা তথ্য আগে একটা বাদ রয়ে গেছে, আমরা একটু এটার উপর দেখে নিই যে গুমের শিকার পরিবারগুলো নিয়ে গঠিত বাংলাদেশ সংগঠন মায়ের ডাক, ঠিক আছে, যে সকল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে সকল নেতারা বা যে সকল মানুষরা গুম হয়েছেন, সে সকল গুমের শিকার হওয়া পরিবারগুলো নিয়ে গঠিত বাংলাদেশি সংগঠনের নাম হলো মায়ের ডাক, ঠিক আছে। আর লন্ডনে আয়োজিত হয় কনসার্ট ফর নিউ বাংলাদেশ, এখানে গান করেন জেমস ও হাসান, ঠিক আছে। বন্যায় প্লাবিত হয় মোট 12টি জেলা, ঠিক আছে, আমরা এটা দেখলাম। এরপরে এখানে আমরা বলছি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এই ইপিআই এই কর্মসূচিতে বর্তমানে ইপিআইয়ের আওতায় টিকা দেওয়া হয় 11টি। কতটি টিকা দেওয়া হয়? 11টি টিকা দেওয়া হয়, এটা একটু মনে রাখতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দেশে প্রথম রোবোটিক সার্জারি চালু হয় রংপুরে। রংপুরের রোবোটিক সার্জারি চালু হয়। সরকার ম্যালেরিয়া রোগ নির্মূলের জন্য সিদ্ধান্ত নিয়েছে 2030 সালের মধ্যে ম্যালেরিয়া রোগ নির্মূলের সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু রোগ রিলেটেড, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেশের ঔষধ শিল্প 2033 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আওতায় মেধাস্বত্ব ছাড় পাবে, ফলে ঔষধের দাম বৃদ্ধি পাবে না এবং রপ্তানি বাজারে সুবিধা পাবে। এটা তো। আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, এই নিষিদ্ধ ছাত্রলীগ 23 অক্টোবর। প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, এগুলো লাগবে না। লাগবে হচ্ছে ওরে বিহঙ্গ মোর স্থপতিকে বাংলাদেশের ভাস্কর্য ওরে বিহঙ্গ মোর এর স্থাপিত হয় কোথায়? জাপানের নাগাসাকি পিস পার্কে। স্থপতি হচ্ছে অনিন্দ্য পণ্ডিত। এটা অত ইম্পর্টেন্ট না, যেহেতু বাংলাদেশের একটা ভাস্কর্য, এটা বিদেশে একটা জায়গায় স্থাপিত হয়েছে, তো সেই হিসাবে মনে রাখা দরকার যে ওরে বিহঙ্গমোর এই বাংলাদেশের ভাস্কর্যটা জাপানের নাগাসাকি পার্কে আর কি
স্থাপিত হয়। এখান থেকে আর লাগবে না কিছু। 24 সাল কিসের জন্য ছিল? 24 সাল ছিল হলো 2024 সালের বাংলাদেশের বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য। হস্তশিল্পজাত পণ্য। 7 বীরশ্রেষ্ঠের স্মরণে সম্প্রতি নির্মিত হয় আমরা তোমাদের ভুলব না ভাস্কর্য, ঢাকা সেনানিবাসে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা দেখি এবার। 2024-25 অর্থ বছরে বাজেট, এটা কততম অর্থ বছর? 53তম। অন্তর্বর্তীকালীন 154তম আছে, এগুলো লাগবে না। বাজেটের পরিমাণ লাগবে। জিডিপি বৃদ্ধির হার 6.75%, এটাও লাগবে না। এখান থেকে কি লাগবে? এটা লাগবে, এটা লাগবে, অবশ্যই লাগবে এটা, যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আরব আমিরাতে, আরব আমিরাত থেকে। তাহলে বর্তমানে সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে আরব আমিরাত থেকে, আর 2023 সালে ছিল হলো সৌদি আরব। তাহলে আমরা মনে রাখবো বর্তমানে আরব আমিরাত বা দুবাই বা আরব আমিরাত, দুবাই তো একটা শহর, আরব আমিরাত আমরা মনে রাখবো যে সব থেকে বেশি রেমিটেন্স আসে কোত্থেকে? আরব আমিরাত থেকে। আর নারীর জনসংখ্যা রপ্তানি করে বাংলাদেশ কোথায়? সৌদি আরবে। বেশি জনশক্তিও রপ্তানি করে সৌদি আরবে। বেশি বিনিয়োগ, সবচেয়ে বেশি বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। এটা ভুটান বিশেষ অর্থনীতি অন্তর্গত। আচ্ছা, এটা লাগবে না। বাংলাদেশ উন্নয়নশীল দেশে, এটা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে 2026 সালে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে 2026 সালে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে 2026 সালে। আর ব্লু ইকোনমি মানে সমুদ্র বিষয়ক। ব্লু ইকোনমি মানে সমুদ্র নির্ভর অর্থনীতি বা সমুদ্র থেকে আহরিত যে কোনো সম্পদের মাধ্যমে অর্থনীতি, যে অর্থনীতি হয়, যে ব্যবসা হয়, ঠিক আছে, সেখানে অর্থনীতিকে আমরা বলি ব্লু ইকোনমি। তাহলে সমুদ্র নির্ভর অর্থনীতিকে বলা হয় কি? ব্লু ইকোনমি। এরপরে জনসংখ্যার ঘনত্ব কোথায় বেশি কোথায় কম? 24-এর সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব ঢাকায় বেশি হবে, স্বাভাবিক, এই কথা বলা বাহুল্য। কম হলো রাঙামাটি। কম হলো কোথায়? রাঙামাটি। কম হলো রাঙামাটি জেলা, জেলা হিসাবে রাঙামাটি। আর বিভাগ হলো বরিশাল। তাহলে বরিশাল বিভাগে কম এবং রাঙামাটি জেলায় কম, ঠিক আছে। বৃদ্ধির হার এগুলো থেকে লাগবে না। বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা কারা? চাকমা, মারমা, ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা। এরা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের কৃষিজ পণ্যের ভিতরে ভৌগোলিক নির্দেশক বা গ্লোবাল ইন্ডিকেটর, তাই না? তাহলে জিআই পণ্য, জিআই পণ্য নিয়ে কিন্তু খুবই মানে দেখা যায় যে আজকে একটা জিআই পণ্য আমরা আজকে দেখলাম, আবার কালকে একটা জিআই পণ্য নতুন স্বীকৃতি দিয়ে বসছে। তো এটা আসলে অনেক পরিবর্তনশীল। কিন্তু এখান থেকে মনে রাখতে হবে কি, যে জিআই পণ্য স্বীকৃতি দেয় কারা? জিআই পণ্য স্বীকৃতি প্রদান করে হচ্ছে উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি অর্গানাইজেশন, মেধাস্বত্ব। হ্যাঁ, মেধাস্বত্ব স্বীকৃতি দেয় এরা, মেধাস্বত্ব। তাহলে উইপো, 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 এই উইপো যারা, মানে উইপো এই সংস্থাটা, এই উইপো সংস্থাটা কি করে? জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে। এই উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, এই পুনরূপটা মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, এখানে দুইটা এল আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, নাইজেশন। এরা কত সালে প্রতিষ্ঠিত হয় 1967 সালে। এবং এদের সদর দপ্তর কোথায় আমরা জানি, যে অধিকাংশ সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায়, ঠিক আছে, জেনেভা, সুইজারল্যান্ডে। প্রথম স্বীকৃত
জিআই পণ্য কোনটি? জামদানির শাড়ি। এবং দ্বিতীয় স্বীকৃত জিআই পণ্য হলো ইলিশ। বর্তমানে জিআই পণ্য 44টি, সর্বশেষ জিআই পণ্য এই তথ্যকণিকা ছাপানোর পর্যন্ত দেখছি যে শেরপুরে ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েস, যেটা আপডেট হয় প্রতিনিয়ত, লাগবে না। এটা আমাদের লাগবে যে পাট উৎপাদনে বাংলাদেশ কততম। আমরা দেখি যে পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় এবং রপ্তানিতে প্রথম। দেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট। তাহলে উৎপাদনে দ্বিতীয় কিন্তু রপ্তানিতে প্রথম, এবং আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট। বাংলাদেশ শীর্ষ আমদানি পণ্য হচ্ছে তুলা। শীর্ষ আমদানি পণ্য কি? তুলা। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। এরপরে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক শিল্প থেকে। তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নের একক দেশ হলো যুক্তরাষ্ট্র। এবং যদি বলে যে কোন সংস্থা ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি রপ্তানি করে, বাংলাদেশ বেশি সাহায্য পায় জাপান থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে। ইপিজেড আমরা মনে রাখবো যে দেশে মোট ইপিজেড সংখ্যা 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি। নবম সরকারি ইপিজেড চালু হবে পটুয়াখালী ইপিজেড। এটি হবে দেশের বৃহত্তম ইপিজেড। ঔষধ শিল্প নিয়ে কি কথা আছে? ঔষধ শিল্প বাংলাদেশের উন্নয়নশীল দেশের মধ্যে ঔষধ উৎপাদনে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ। ঔষধ উৎপাদনে বাংলাদেশ শীর্ষ। দেশের বাইরে প্রথম ওষুধ কারখানা স্থাপিত হয় কেনিয়াতে। বাংলাদেশ ঔষধ রপ্তানি লাগবে না। এটা মনে রাখলে এটা লাগতে পারে। একমাত্র রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। এবার হচ্ছে আমাদের বৃহত্তম সার কারখানা, আসতে পারে। বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল পলাশ সার কারখানা। এটা হলো নরসিংদী। ঘোড়াশাল পলাশ সার কারখানা। আর দেশে মোট, আমরা এটা অর্থনৈতিক রসায়নে পড়ছি, দেশের মোট গ্যাস ক্ষেত্র 29টি। দেশের মোট গ্যাস ক্ষেত্র 29টি। এবং সর্বশেষটা হচ্ছে ইলিশা ভোলা। সর্বশেষে ভুলে গেছে ইলিশা ভোলা। সর্বশেষটা হচ্ছে ইলিশা কোথায়? ইলিশায়। কতটি মোট? 29টি। দেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস। বিদ্যুতের প্রধান কাঁচামাল গ্যাস। আমরা জানি যে গ্যাসের 55%ই ব্যবহৃত হয় বিদ্যুতে। ঠিক আছে। সমুদ্র বন্দর তিনটি। নির্মাণাধীন একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার। মাতারবাড়ি এটা কোথায়? মহেশখালী, কক্সবাজারে অবস্থিত। তাহলে দেশে সমুদ্র বন্দর কয়টি? 3টি। দেশের নদী বন্দর 53টি। সর্বশেষ কুড়িগ্রামে সর্বশেষ নদী বন্দর। দেশে স্থল বন্দর হলো 24টি। কতটি? 24টি। সর্বশেষটি আছে সিলেটের। আন্তর্জাতিক বিমানবন্দর 3টি। তাহলে সমুদ্র বন্দর 3টি, বিমানবন্দর 3টি।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আমরা দেখি আন্তর্জাতিক অঙ্গনে 2016 ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের জাতীয় সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন কত তারিখে? 27শে সেপ্টেম্বর 2024। 27শে সেপ্টেম্বর 2024, 27শে সেপ্টেম্বর 2024 ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দেন বাংলায়। 2024 সালে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয় 2024-এ। কারণ 1974 সালে হলো কি হয়েছিল, সদস্যপদ প্রাপ্ত হয়েছিল। তো 2024-এ সুবর্ণ জয়ন্তী মানে আমরা 50 বছর উদযাপন করলাম। আচ্ছা, সাম্প্রতিক সময়ে আলোচিত দুটি ঘূর্ণিঝড়, এটা হচ্ছে দানা, রেমাল। রেমালটা আগে হয়, এর অর্থ হচ্ছে বালু, আর দানা অর্থ হচ্ছে বিগ পার্ল বা বড় মুক্তা। দুটি উৎপত্তি হয় বঙ্গোপসাগরে, অত ইম্পর্টেন্ট না। তবে দানা মানে হচ্ছে বড় মুক্তা, আর রিমাল মানে হচ্ছে বালু। আরবিতে রিমাল এরকম লেখা হয়, আর রিমাল মানে হচ্ছে বালু। আচ্ছা, এরপরে খেলাধুলা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় করে প্রথমবারের মতো 10 উইকেটে। তো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয় করে প্রথমবারের মতো 10 উইকেটে। কয় উইকেটে? 10 উইকেটে। আচ্ছা, এরপরে ভারত দক্ষিণ আফ্রিকা বাদে অন্য সবাই বাংলাদেশ হারাইছে টেস্ট। ম্যান অফ দ্য ম্যাচ মুশফিকুর রহিম, এগুলো লাগবে না। আচ্ছা, এটা লাগতে পারে যে এই টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট জয় করছে 21টা, এটা লাগবে না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত রেকর্ড, প্রথম হ্যাট্রিককারী আসছে অলক্কা পালি। একই টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি করেছেন সোহাগ গাজী। কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি রয়েছে 3 জনের, মুশফিকের 2টি ডাবল সেঞ্চুরি। এই আর কি। দ্রুততম সেঞ্চুরিয়ান মুশফিক। আচ্ছা, এখানে আছে কি, বাংলাদেশের নতুন গ্র্যান্ড মাস্টার মনন রেজা নীর। মোট গ্র্যান্ড মাস্টার দাবারও 5 জন। প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। আইসিসির এলিট আম্পায়ার অন্তর্ভুক্ত হন শরফুদ্দৌলা সৈকত, যার ডিসিশনে ইদানিং ভারতের মিডিয়াতে কথা হচ্ছে। তো যাই হোক, এই শরফুদ্দৌলা সৈকত হচ্ছে এই আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হন। আন্তর্জাতিক নারী ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার ফারিয়া ইসলাম তৃষা, লাগবে না। 300 শিকারী দ্বিতীয় বোলার মুস্তাফিজ, লাগবে না। দ্রুততম মানব ইমরানুর রহমান। দ্রুততম মানবী মানে তারা হচ্ছে দৌড়বিদ, অ্যাথলেট। এটা হচ্ছে কি অ্যাথলেট। তো এই অ্যাথলেট ইমরানুর রহমান, শিরিন আক্তার, এই দুজনের নাম মনে রাখতে হবে। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? 15 জুন 1997। 15 জুন 1997। 15 জুন 1997 কি করে বাংলাদেশ টেস্ট ওয়ানডে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 2011 সালে। পুরুষ দল 1997, 15 জুন 1997 ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এবং
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল 2011 সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। টেস্ট স্ট্যাটাস আমরা জানি যে 16ই মে সম্ভবত 2000 সালের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে 16ই মে সম্ভবত, যতটুকু মনে হয়। তাই আমাদের সালটা মনে রাখতে হবে 2000 সাল। 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। আর বাংলাদেশ মহিলা দল 2021 সালে, প্রায় 10 বছর পর। আর পুরুষ দল 3 বছর পরে। বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক প্রথম ওয়ানডে আশরাফ হোসেন লিপু, বিশ্বকাপের প্রথম অধিনায়ক এগুলো আমিনুল ইসলাম, টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। আচ্ছা, এরপরে মুজিব শাসনামলে বাংলাদেশ রাজনীতি এগুলো লাগবে না। দুর্ভিক্ষ যে 1974 দুর্ভিক্ষ হয়, সময়কাল মার্চ থেকে ডিসেম্বর। আর 7 জুন 1975 মুজিবের শাসনামলে আমরা কিছু ঘটনা, যে 8 ফেব্রুয়ারি 1972 জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয় সরকারি আদেশে। এবং আমরা জানি 12ই না, এটা কি 8 ফেব্রুয়ারি, তাই না? 8 ফেব্রুয়ারি 1972। আমাদের 12ই জানুয়ারি, 12ই জানুয়ারির কথা আমার বাবা আসতে থাক, বাদ দিন। এটা হলো 7 জুন 1974 রক্ষী বাহিনী কার্যক্রম বৈধ বলে ঘোষণা করেন। আবার 1975 7 জুন বাকশাল কাঠামো ঘোষণা। আর দুর্ভিক্ষ হয় মার্চ থেকে ডিসেম্বর। কারণ কি? ভুল বাণিজ্য নীতি ও পররাষ্ট্রনীতি, সুষম বন্টন অভাব, মানে লুটপাটের একেবারে দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রতিবেশী দেশে খাদ্য নিজেরা খাইতে পারে না, চোরাচালান করে। তাই মানে বুঝেন তো। যাক, শেখ মুজিবের কথা আর কি কব। আচ্ছা, এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বিষয়ে পড়াশোনা আমরা একটু করব। যে জিয়াউর রহমানের বিষয়ে 1975 সালে 15 আগস্ট উপসেনা প্রধান এবং 25 আগস্ট সেনা প্রধান হন। এরপরে 7 নভেম্বর কি? 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 27 মার্চ স্বাধীনতার ঘোষক। 1 নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন তিনি। এবং 11 নম্বর সেক্টরেও কিছুদিন ছিলেন, জুন থেকে আগস্ট। এটা লাগবে না, অত ইম্পর্টেন্ট। তবে 1 নম্বর সেক্টরে তিনি সেক্টর কমান্ডার ছিলেন। জেট ফোর্সের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 7 জুলাই। তবে জেট ফোর্সে কার নেতৃত্বে হয়? জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হন কত সালে? রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন 1977 সালে। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন 1977 সালে। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন 1977 সালে। 21 পদক প্রবর্তন করেন। দেশে দেশে প্রথম জনগণের ভোটে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান 1978 সালে। 21 পদক প্রবর্তন করেন এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন 1976 সালে। স্বাধীনতা পদক চালু করেন 77 সালে। তো জিয়াউর রহমানই 21 পদক 76 সালে চালু করেন। স্বাধীনতা পদক 77 সালে চালু করেন জিয়াউর রহমান। 26 মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন 1980 সালে। তাহলে জাতীয় দিবস হিসেবে 26 মার্চকে ঘোষণা করেন জিয়াউর রহমান।
কত সালে? 1980 সালে। 1980 সালে 26শে মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। স্বাধীনতা পদক চালু করেন 1977 সালে। 21শে পদক চালু করেন 1976 সালে। আর মারা যান 81 সালে। মারা যান কত সালে? 81 সালে। তো এই ছিল হচ্ছে জিয়াউর রহমান নিয়ে পড়াশোনা। আমরা দেখব যে আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি মাজলুম জননেতা নামে পরিচিত এবং একজন দেশপ্রেমিক ছিলেন। মাজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রথম দল কংগ্রেস, তিনি কিন্তু আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রতিষ্ঠাকালীন। পরে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। এই আব্দুল হামিদ খান ভাসানী থেকে মনে রাখতে হবে সবচেয়ে বেশি যে কাগমারি সম্মেলন টাঙ্গাইলের সান্তোসে 1957 সালে। কত সালে কাগমারি সম্মেলন হয়? 1957 সালে কাগমারি সম্মেলন হয়। 1957 সালে টাঙ্গাইলের সন্তোষে। বর্তমানে তার এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ হলো তিনি এই বাঁধের বিপক্ষে কথা বলেন প্রথম প্রবাদ পুরুষ। ফারাক্কা লং মার্চ করেছিলেন তিনি। ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা কেড়ে নেওয়ার আশঙ্কায় পানির ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চের নেতৃত্ব দেন। তাই 1976 সালের 16 মে, কত তারিখ? 1976 সালের 16 মে ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন এবং এই 16 মে ফারাক্কা দিবস। এই 16 মে হলো ফারাক্কা দিবস। এই 16 মে কি? ফারাক্কা দিবস। একে ফজলুল হক, ইনি হলেন শেরে বাংলা নামে উপাধিতে ইনি অধিক পরিচিত। প্রতিষ্ঠা করেছে কৃষক প্রজা পার্টি। ইনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একে ফজলুল হক। হোসেন সোহরাওয়ার্দী হলো গণতন্ত্রের মানসপুত্র নামে পরিচিত হোসেন সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একে ফজলুল হক, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন সোহরাওয়ার্দী। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী, যে হাসিনা সরকারের আমলে স্বৈরাচার হাসিনা, তার ইতিহাস আমাদেরকে জানায়নি। তো মোহাম্মদ আতল গনি ওসমানী, ইনি ছিলেন প্রধান সেনাপতি এবং ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হন 12 এপ্রিল 1971। মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন 17 এপ্রিল। স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হন 26শে ডিসেম্বর 1971। তো স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান এম.এ.জি. ওসমানী। আব্দুল করিম খন্দকার বা এ.কে খন্দকার, যে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করছিল, ইনি হলো মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি। অপারেশন কিলো ফাইটের সমন্বয়ক ছিলেন তিনি।
অপারেশন কিলোফাইট এর সমন্বয়ক ছিলেন হলো এ কে খন্দকার বা আব্দুল করিম খন্দকার। আর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে এই মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। আমাদের মনে রাখতে হবে বর্তমান যে রাষ্ট্রপতি তিনি 22তম রাষ্ট্রপতি। বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে রেফাত আহমেদ, সৈয়দ রেফাত আহমেদ, এবং ইনি 25তম প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি 25তম প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান 17তম, প্রধান নির্বাচন কমিশন বা ইসি, প্রধান ইসি যে সে হচ্ছে নাসিরউদ্দিন। বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মানসুর মঞ্জুরি বা ইউজিসি চেয়ারম্যান। এগুলো লাগবে না। বাংলা একাডেমির বর্তমান সভাপতি লাগবে আবুল কাসেম ফজলুল হক, এ কে ফজলুল হক। মহাপরিচালক মোহাম্মদ আজম। সবথেকে বেশি ইম্পর্টেন্ট, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, ডাক্তার মোহাম্মদ আবু জাফর। আর আমরা দেখছিলাম যে স্বাস্থ্য সংস্কার কমিটির যে বর্তমান প্রধান সে হচ্ছে জাতীয় অধ্যাপক আজাদ হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। আমরা এই নাম অবশ্যই জানি। ঐতিহাসিক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর পুলিশ মহাপরিদর্শক বাহারুল হাসান। আমরা সংক্ষেপে সংখ্যাভিত্তিক তথ্য জানব। এখানে দেওয়া আছে, এক সিরিয়ালি দেওয়া আছে। একটি কি আছে, গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কক্সবাজার, এটা হচ্ছে একটা। তিনটি হলো দেশের সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দর। চতুর্থ বিমানবন্দর হচ্ছে কক্সবাজারে, ঠিক আছে, কক্সবাজারে। আটটি কি, ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আটটি সরকারি ইপিজেড, আর দুইটি হলো বেসরকারি। সর্বশেষ ইপিজেড যেটা হচ্ছে সেটা সর্ববৃহৎ হবে, তাই তো, সেগুলো লাগবে না। 10টি বর্তমান জাতীয় উদ্যান, 29টি, এটা লাগবে 29টি জাতীয় গ্যাস ক্ষেত্র, জিআই পণ্য চেঞ্জ হয়, এখন 54টি আছে। এখানে 54টি দেওয়া আছে নদী বন্দর। আমরা যদি এখানে দেখি নদী বন্দর দেওয়া আছে 54টি, ভেতরে 53 দেওয়া আছে, তো আমরা 53টি খেয়াল রাখবো। আর কিছু লাগবে না। বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, আমরা এই প্রশ্নগুলো পড়ব এবং এই প্রশ্ন থেকে হয়তো রিপিটও হইতে পারে, তাই না? তো আমরা এই প্রশ্নগুলো পড়ব এবং সমাধান দেখব। দেশের তফসিলি ব্যাংক মোট 62টি। দেশের তফসিলি ব্যাংক কতটি? মোট 62টি। দেশের তফসিলি ব্যাংক মোট এখন বর্তমানে 62টি। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি প্রাইভেট লিমিটেড, তাই না? ধান উৎপাদনের শীর্ষ জেলায় ময়মনসিংহ। ধান উৎপাদনটা বেশি মনে রাখা লাগবে, ময়মনসিংহ। পাটেরটা আমরা সবাই জানি ফরিদপুর।
এখানে আজীবনী পাট বেশি হয়। আলু উৎপাদনে আগে মুন্সিগঞ্জ ছিল, এখন রংপুর। গম উৎপাদনে ঠাকুরগাঁও। তুলা উৎপাদন, তুলাটা মনে রাখা লাগবে কারণ প্রধান আমদানি পণ্য। তুলা উৎপাদনে ঝিনাইদহ, ঝিনাইদহ তুলা উৎপাদনে শীর্ষে। আর আম উৎপাদনে আছে নওগাঁ। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 60টি দেশে বাংলাদেশের মিশন রয়েছে। বাংলাদেশের কতটি মিশন রয়েছে? বর্তমানে বিশ্বের কতটি দেশে রয়েছে? 60টি। কতটি দেশে এবং কতটি মিশন? 84টি মিশন। মাতারবাড়ি 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। দেশের প্রথম যুদ্ধ শিশু, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেশের প্রথম যুদ্ধ শিশু মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু মেরিনা খাতুন, মেরিনা খাতুন। আমরা একটু আগে পড়ে আসছি যে 23-24 অর্থ বছরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, এবং 23-এ আসতে হচ্ছে সৌদি আরব থেকে। কিন্তু আমরা ভুলে সৌদি আরব দাগাবো না, আমরা এবার থেকে দাগাবো সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? রংপুরে হবে। সরকার ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নির্ধারণ হয়েছে 23-30 সাল। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ অষ্টম। জনসংখ্যায় বাংলাদেশ বর্তমানে অষ্টম। জনসংখ্যায় বাংলাদেশ বর্তমানে কত? অষ্টম। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে 5ই আগস্ট মতন, বা আমাদের মতে হচ্ছে 36শে জুলাই। 36শে জুলাই। সরকার গঠন হয় কবে? 8ই আগস্ট। প্রধান হলো ডক্টর ইউনূস। ঐতিহাসিক টেস্ট হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের হয়ে ভাষণ দেন ডক্টর ইউনূস বাংলায়। ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস ভাষণ দেন। জিআই পণ্য 44টি বলা আছে। সবই আমি পড়ে আসছি, আমরা পড়া জিনিসগুলো আবার পড়তেছি, এগুলো বিভিন্ন পরীক্ষা আসছে। সর্বশেষ জিআই পণ্য শেরপুরের ছানার পায়েস। গুম বিষয়ক কনভেনশন স্বাক্ষর করে ৭৬তম দেশ হিসেবে বাংলাদেশ। এবং আমরা এখান থেকে আরেকটা তথ্য মনে করি যে গুমের শিকার পরিবারকে নিয়ে যে সংগঠন তৈরি হয় তার নাম কি? মায়ের ডাক। মায়ের ডাক। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। আর এর নির্বাহী কর্মকর্তা হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সার্জিস আলম, প্রধান উপদেষ্টা উনি হলো সভাপতি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? সংবিধান সংস্কার প্রধান হলো আলী রিয়াজ। সংবিধান এই সংস্কারের প্রধান হলো আলী রিয়াজ। বাংলাদেশে আসে আনোয়ার ইব্রাহিম, যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। নদীবন্দর 23টি দেব আমরা, 23টি নদীবন্দর। সর্বশেষ নদীবন্দর চিলমারি, কুড়িগ্রাম। সর্বশেষ নদীবন্দর চিলমারি, কুড়িগ্রাম। চা নিবন্ধিত চা বাগান 169টি নিবন্ধিত চা বাগান। সুন্দরবন বাঘের সংখ্যা আমরা পড়ে আসছি 125টি। কোন পদ্ধতিতে বাঘ গণনা করা হয়? সুন্দরবনে বাঘ গণনা করা হয় পাগমার্ক বা ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।
বাঘমার্ক বা ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ যে বাঘের সংখ্যা তো আমরা জানি 125টা, এটা না, গুরুত্বপূর্ণ হলো টাইম ম্যাগাজিনের 100-এর তালিকায় স্থান পেয়েছে নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ, এটা কিন্তু রিসেন্ট ইয়ারে ঢাবি চতে আসছে যে প্রথম শহীদকে। তো মনে রাখতে হবে প্রথম শহীদ হলো আবু সাইদ। কত তারিখে হয়? 16 তারিখে, 16 জুলাই। 16 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখে গঠিত হয়? 1 জুলাই। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়। জেনজি এর জন্মকাল হলো 1997 থেকে 2012। শেখ হাসিনার সঙ্গে প্রথম হয় 5ই আগস্ট, আমরা বললাম যে 36 জুলাই। অসহযোগ আন্দোলন লং মার্চ টু ঢাকা হচ্ছে 5ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের কমিটি গঠন করে 10টি এবং 3 তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালু করেন জোবরা গ্রাম থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম বাথুয়া। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে তার আত্মজীবনীমূলক গ্রন্থ। এরপরে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। ইলিশ উৎপাদনে বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা সংবাদ পাঠিকা, যে হচ্ছে চ্যানেল 24 সংবাদ পাঠিকা, এআই সংবাদ পাঠিকা অপরাজিতা। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে অবদান সবচেয়ে বেশি রাখছে সেবা খাত, সার্ভিস এরকম আসতে পারে, সার্ভিস হচ্ছে সবচেয়ে বেশি জিডিপিতে অবদান রেখেছে। এরপরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় 25 আগস্ট, শেখ হাসিনার পতনের 20 দিন পর। 25 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে প্রথম 10 উইকেট টেস্ট জয় করে পাকিস্তানের বিপক্ষে। পলিথিন নিষিদ্ধ করা হয় 1 অক্টোবর থেকে। ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গানকে। কোন গানকে? এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, যে বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গানকে। সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয় বা সৌদি আরবে। 23 সালে বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ, লাগবে না সব। প্রথম মেট্রোর প্রথম নারী চালক মরিয়াম আফরোজা, এটা আমরা অনেক আগেই জানি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের পতাকাবাহী কোন জাহাজ হাইজ্যাক হয়েছে? এমভি আবদুল্লাহ। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কক্সবাজার। মনসুন রেভেলেশন সংগঠিত হয় বাংলাদেশে। মনসুন রেভেলেশন বা জুলাই রেভেলেশন সংগঠিত হয় বাংলাদেশে। নারী রেসার কাশফিয়া আরফা। আয়রন লেডি, বাংলাদেশের প্রথম আয়রন লেডি মারিয়া ফেরদৌসি। শহীদি মার্চ কর্মসূচি পালিত হয় 5 সেপ্টেম্বর 2024। শহীদি মার্চ মানে 1 মাস পর, 5ই আগস্টের 1 মাস পর 5ই সেপ্টেম্বর শহীদি মার্চ পালিত হয়।
দ্য আর্ট অফ ট্রিয়াম্প গ্রাফিতি সংকলন, বাংলা একাডেমির বর্তমান সভাপতি A.K. ফজলুল হক বা আবুল কাসেম ফজলুল হক। 2024 বর্ষপণ্য ছিল হলো হস্তশিল্পজাত পণ্য। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 29তম, 129তম মানব উন্নয়ন সূচকে। বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট, রামু, কক্সবাজার। বাংলাদেশের প্রথম এবং একমাত্র সমুদ্রবিদ্যা বিষয়ক জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ সেন্টার, যেটা রামু, কক্সবাজারে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।